এশিয়ান কাপে চীনের বিপক্ষে ভালো করলেই মিলবে বোনাস। নারী দলকে উজ্জীবিত করতে সময় সংবাদে ঘোষণা তাবিত আউয়ালের, পরের রাউন্ডে যাওয়ার আশা। জিতুক বা জিতার মতো ভালো খেলুক, সবগুলোর পিছনে আমরা একটা গিফট বা বোনাস বা যাই আপনি বলতে চান, একটা না কিছু যার জন্য থাকবে। বিপিএলে বিসিবির মাথা ব্যথার কারণ ঢাকা ক্যাপিটালস। সব ফ্র্যাঞ্চাইজি টাকা দিলেও এখনও নির্বিকার দলটি। চিঠির জবাব না পেলে বিকল্প ভাববে বোর্ড, জানালেন ইফতেখার মিঠু। এবং ইপিএলে ডিফেন্ডারদের গোলে জয় পেল আর্সেনাল, চেলসিকে হারালো 2-1 ব্যবধানে। রাতে লা লিগার টেবিল টপারের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ গেতাফে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেবো আমি মাকসুম আলম খান। শুরুতেই নারী এশিয়ান কাপ ফুটবলের খবর। নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ভালো খেললেই মিলবে পুরস্কার, আর জয় কিংবা ড্র করতে পারলে থাকবে বড় বোনাস। সময় সংবাদে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। নারী দলকে উজ্জীবিত করতে এই মুহূর্তে সিডনিতে আছেন প্রেসিডেন্ট। তার বিশ্বাস, গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে যাওয়ার সামর্থ্য আছে আফ্রিদাদের। কথা দিয়েছেন বাংলাদেশেও তৈরি হবে বিশ্বমানের অনুশীলন ফ্যাসিলিটিস। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন পারভিন আক্তার। এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। নারী ফুটবলারদের উজ্জীবিত করতে এখন অস্ট্রেলিয়ার সিডনিতে এসেছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। আমরা কথা বলবো তার সঙ্গে, জানবো মেয়েদের ভাবনা এবং মেয়েদের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা। আজকে প্লেয়ারদের আমি কথা বলেছিলাম, প্লেয়াররা অত্যন্ত সেলফ কনফিডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট আমাকে বলেছে যে তারা আগামীকাল চীন যত বড়ই দলই হোক, তারা বলতে চাচ্ছে আমাকে যে আগামীকাল কিন্তু 90 মিনিটেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হবে। তারা প্রস্তুত অ্যান্ড তারা আশাবাদী যে একটা খুবই ভালো খেলা তারা কালকে উপহার দিবে। একটা বোনাসের কথা বলছিলেন যে ওরা যদি পারফরমেন্স ভালো করে আপনি ওদেরকে একটা ছোটখাটো পুরস্কারের কথা বলছিলেন, এটা যদি একটু ক্লিয়ার করতেন। ক্লারিফিকেশন নাই, আমরা সবসময় প্রত্যেকটা ম্যাচের পরে একটা বোনাস অলরেডি লেখা আছে তাদের কন্ট্রাক্টে। তারপরেও আমরা চাই তাদেরকে আরেকটু ইন্সপায়ার করার জন্য, তাদেরকে আরেকটু অনুপ্রেরণা জাগানোর জন্য। সেরা আটে থাকতে পারি তাহলে আমরা বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো মঞ্চে খেলতে পারবো। আমরা যে লেভেলে খেলতে পারি, যে লেভেলে খেলতে চাই, সেই পরিমাণ জায়গায় কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি। অফকোর্স কম্পেয়ার করেন বিশ্বের অন্যতম দেশ লাইক চায়না, অনেক এখানে মানে ব্যাপক পাবেন, ডিফারেন্স পাবেন। কিন্তু যেই টিম মনে করেন উজবেকিস্তান আমাদের গ্রুপেই, তাদের সাথে তুলনা করলে কিন্তু আমাদের প্রস্তুতি কিন্তু অলমোস্ট সিমিলার হয়েছে। বাট এনাফ আছে নেক্সট 8-এ ওঠার জন্য। নেক্সট 8-এ উঠতে পারলে আমাদের অলিম্পিক বাছাই পর্ব অনেক সুবিধা হবে, আর তারপরে সেমিফাইনাল গেলে কিন্তু অটোমেটিক ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা যাবে। আমরা হিসাব নিকাশ করে দেখেছি নেক্সট 8-এ ওঠাটা অত্যন্ত সম্ভব আমাদের টিমের জন্য। এফোর্ট দেওয়ার মানসিকতা আছে, কিন্তু ওরা চায় আরও ভালো করতে, সুযোগ সুবিধাটা শুধু চাওয়া। তো আপনি এবং সরকারের সঙ্গে মিলেমিশে কতটা সুযোগ সুবিধা তাদের জন্য নিশ্চিত করবেন? আমরা 100% ক্রীড়াঙ্গনের জন্য যতটুকু সুযোগ সুবিধার দরকার সবই করতে হবে। এখানে কিন্তু আমরা কোনো পিচ না নামলে হয় নাই। বাংলাদেশে ভালো মাঠ ফেসিলিটি নাই বলেই কিন্তু আমরা অস্ট্রেলিয়াতে আরও আগে এসেছি প্র্যাকটিস করার জন্য। আমরা অনেক সময় অন্য দেশে চলে যাই প্র্যাকটিস করার জন্য। সময় এসেছে নিজেদের দেশেই ফিফা টেকনিক্যাল সেন্টারটাকে ডেভেলপ করা, নিজের দেশে স্টেডিয়ামগুলোতে মাঠটাকে একদম মানে আধুনিক করা এবং ট্রেনিং ফেসিলিটিগুলোকে ইমপ্রুভ করা। ওগুলা ছাড়া যেই কাঠামোতে আমরা এই মুহূর্তে আছি কোনোভাবেই সম্ভব না এর চেয়ে বেটার কিছু করা। আমরা কথা বলছিলাম বাফুফের সভাপতি তাবিত আউয়ালের সঙ্গে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই টুর্নামেন্টে যতটুকু সুযোগ সুবিধা বাংলাদেশ দল পেয়েছে সেটা দিয়ে তারা সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করবে, এটাই প্রত্যাশা তার। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো এশিয়ার মঞ্চে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লাল সবুজ। মূল ভেন্যুর পাশে যেখানে রয়েছে জিম, একাডেমি ও শিশুদের খেলার মাঠ। সিডনি থেকে পারভিন আক্তারের আরও একটি প্রতিবেদন। শান্ত সিডনিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম। চারদিকে শুধু সবুজ আর সবুজ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই স্টেডিয়ামকে দিয়েছে ভিন্ন রূপ। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কারণে স্থানীয়দের কাছে কমব্যাংক স্টেডিয়াম নামেই এটি বেশি পরিচিত। এএফসি নারী এশিয়ান কাপের কারণে নতুন রূপে সেজেছে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম। আধুনিক আলোকসজ্জা, অত্যাধুনিক মিডিয়া সেন্টার, দৃষ্টিনন্দন গ্যালারি, বিশ্বমানের টার্ফ। গ্যালারিতে দর্শক ধারণ ক্ষমতা 30,000। সবকিছু মিলিয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্টেডিয়াম কমব্যাংক। মূল স্টেডিয়ামের সামনেই আছে ক্রিকেট মাঠ, আধুনিক একাডেমি ও জিম সুবিধা।
এই মাঠের বড় বৈশিষ্ট্য দর্শক ও খেলার মাঠের দূরত্ব খুবই কম। চারদিকে সমান উচ্চতার গ্যালারি তৈরি করে আনা হয়েছে চমৎকার আবহ। এটি ওয়েস্টার্ন সিডনি ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড। ফুটবলের পাশাপাশি রাগবিও হয় এই মাঠে। আন্তর্জাতিক ফুটবল ও রাগবির বড় ম্যাচ নিয়মিত আয়োজন করা হয় এখানে। বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক এশিয়ান কাপ যাত্রার সঙ্গীও হবে এই ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম। গ্রুপ পর্বে চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে 2 ম্যাচ এই ভেন্যুতেই খেলবে আফিদারা। দৃষ্টিনন্দন এই স্টেডিয়াম তাই সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলেরও। আধুনিক সুযোগ সুবিধার এই ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম নির্মিত হয় 2019 সালে। নির্মাণে ব্যয় করা হয়েছে 300 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। এই ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামেই আগামী 3 মার্চ স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। সিডনি থেকে পারভিন আক্তারের পাঠানো দুটি রিপোর্ট দেখছিলাম। আরও বিস্তারিত জানতে চাই, বাংলাদেশ নারী দলের সবশেষ খবর জানতে সিডনিতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভিন, আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের টিম হোটেলের যেখানে অবস্থান করছে পার্ক রয়্যাল। এখানে কিন্তু সকালে বাফুফে সভাপতি এসেছিলেন, তিনি ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছিল। আগামীকাল বাংলাদেশ বনাম চীন 9 বারের চ্যাম্পিয়ন, 9 বার কিন্তু এশিয়ান কাপের চ্যাম্পিয়ন হয়েছে চীন এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তারপরে কিন্তু চীনের কোচ মাটিতেই পা রাখছেন। তিনি আজকে বলেছেন যে বাংলাদেশ দল যেহেতু বাছাইয়ে মিয়ানমার, বাহরাইনের মতো দলকে হারাতে পেরেছে, তাই তাদেরকে হালকাভাবে নেওয়ার কিছু নাই, তাদেরকে গুরুত্বের সঙ্গে দেখছেন তিনি। এবং বাংলাদেশ দল যেহেতু বাছাইয়ে মিয়ানমার, বাহরাইনের মতো দলকে হারাতে পেরেছে, তাই তাদেরকে হালকাভাবে নেয়ার কিছু নাই, তাদেরকে গুরুত্বের সঙ্গে দেখছেন তিনি। এবং বাংলাদেশ দলকে কিন্তু তিনি হালকাভাবে নিচ্ছেন না, সতর্ক হয়ে লড়তে চান। আজকে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার তিনি জানিয়েছেন দেশের মাটিতে প্রস্তুতি নিয়ে যতই কথা হোক না কেন, তার দল গত কয়েকদিন ধরে এখানে কিন্তু অস্ট্রেলিয়া আসার পর ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে অনুশীলন করেছে। এরপর এএফসির আনুষ্ঠানিক ক্যাম্পে আসার পর তারা কিন্তু জুবিলি স্টেডিয়ামের আধুনিক সুযোগ সুবিধার মাঝে অনুশীলন করেছে। তো বাংলাদেশ দলের যেটা মূল সমস্যা ছিল, যে বেশ কিছু সমস্যা ছিল, রক্ষণে কিছু সমস্যা ছিল, মাঝমাঠে কিছু সমস্যা ছিল, সেগুলো কিন্তু বেশ কাটিয়ে উঠেছেন কোচ। এবং আজকে তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে দলে কোনো ইনজুরি সমস্যা আছে কিনা। কোচ বলেছেন ছোটখাটো যেগুলো সমস্যা ছিল সেগুলো এরই মধ্যে কাটিয়ে উঠেছে বাংলাদেশ, এবং তিনি বেশ নির্ভর হয়ে খেলতে চান। যেহেতু চীন শক্তিমত্তা বাংলাদেশের চেয়ে যোজন দূরে, বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 122, চীন সেখানে 17। তো র্যাঙ্কিংয়ে বেশ পার্থক্য রয়েছে এবং দলগত শক্তিমত্তাও তারা বেশ এগিয়ে। তারপরও কোচ কিন্তু বলেছেন যে এই জিনিসগুলো ফুটবলারদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, তারা শুধু নিজেদের খেলায় ফোকাস করবে, এবং এটাই তিনি চান। এবং বাংলাদেশ নারী দলের কোচ আফিদা খন্দকার তিনি কিন্তু বলেছেন যে আমাদের আসলে হারানোর কিছু নেই, আমাদেরকে মাঠে পারফর্ম করতে হবে, এবং সেটাই তারা করতে চান। যে মিডফিল্ড থেকে ডিফেন্স থেকে স্ট্রাইকিং পজিশন, প্রত্যেকটা জায়গায় এবং গোলরক্ষক সবাই সবার জায়গা থেকে তারা সেরাটা দিতে চান। চীনের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো নিয়ে কিন্তু তারা বেশ অ্যানালিসিস করেছেন, এবং কোন জায়গায় চীনের দুর্বলতা আছে, কোন জায়গায় চীন শক্তিশালী, কোন জায়গায় আমাদেরকে আরো ভালো খেলতে হবে, এই জিনিসগুলো কিন্তু ফুটবলারদের মাঝে তিনি এই বিষয়গুলো তৈরি করে দিতে পেরেছেন, এবং ফুটবলাররাও সেটা আয়ত্ত করেছে। এবং এই দলে কিন্তু বেশ কিছু ভালো ফুটবলার রয়েছে। আলপি আক্তারের মতো ফুটবলার রয়েছে, যিনি কিন্তু লিগে 29টা গোল করে সর্বোচ্চ গোলদাতা, সবশেষ বয়সভিত্তিক সাফেও কিন্তু সেরা ফুটবলার ছিলেন। এই দলে আনিকা রানিয়া সিদ্দিকের মতো সুইডেন প্রবাসী ফুটবলার রয়েছেন, যার সামর্থ্য আছে, তিনি কিন্তু সুইডেনের ঘরোয়া লিগের শীর্ষ সারির দলে খেলে থাকেন, তার সামর্থ্য আছে। এবং তিনি দলে যোগ দেওয়ার পর কোচ পিটার বাটলার বলেছিলেন যে দলের শক্তি অনেকটাই বেড়ে গেছে। তো সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল বাংলাদেশ দল, তারা প্রতিপক্ষকে নিয়ে মোটেও ভাবতে চায় না, তাদের লক্ষ্য একটাই, মাঠে দিতে হবে সেরাটা, সেটা যেভাবেই হোক তারা পারফর্ম করতে চায়। কারণ বাংলাদেশ দলের কিন্তু এই আসরে হারানোর কিছু নেই, তারা ইতিহাস গড়তে নেমেছে। তো ইতিহাস গড়ার প্রথম ম্যাচে যেন সে ঠিক হয়, সবকিছু ঠিকঠাক থাকে, এবং তারা যেন ভালোভাবে পারফর্ম করে দ্বিতীয় ম্যাচে নর্থ কোরিয়ার আগে নিজেদের আত্মবিশ্বাস ঠিক রেখে নর্থ কোরিয়ার বিপক্ষে ম্যাচে লড়াই করতে পারে। এবং বাংলাদেশ দলের শেষ ম্যাচ পার্থে সেখানেও ভালো পারফর্ম করলে কিন্তু সুযোগ থাকবে আমাদের তৃতীয় সেরা দল হয়ে ভালো কিছু করার। তো আমার কাছে এফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলতে নামবে বাংলাদেশ দল। তার আগে দলের প্রস্তুতির সবশেষ খবর জানাতে সিডনি থেকে যুক্ত হয়েছিলেন পারভিন আক্তার। এবারে জানাবো ক্রিকেটের খবর। 12তম বিপিএলেও বিসিবিকে চিন্তায় ফেলেছে ঢাকা ক্যাপিটালস। একমাত্র ঢাকা বাদে বাকি যে 5 দল, তারা কিন্তু ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক পরিশোধ করেছে। ঢাকা ফ্র্যাঞ্চাইজিকে আলটিমেটাম দিয়ে আরও একটা চিঠি পাঠাবে গভর্নিং কাউন্সিল। জবাব না পেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদস্য সচিব ইফতেখার মিঠু।
বিপিএল এর 12তম আসর শেষ হয়েছে মাসখানেক আগে, কিন্তু এখনো শেষ হয়নি মাঠের বাইরের হিসেব নিকেশ। এই আসরেও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর গড়িমসি, কিন্তু এবার ব্যাংক গ্যারান্টির অর্থ বিসিবির হাতে থাকায় চিন্তামুক্ত ক্রিকেটাররা। তবে গ্যারাকলে ডিরেক্ট সাইনিং এর ক্রিকেটাররা। এদিন সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস তাদের ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করেছে। বিসিবি থেকে নিয়েছে সার্টিফিকেট। কিছুটা দেরিতে হলেও প্রতিশ্রুতি সম্পূর্ণ করে তৃপ্তির ঢেকুর তুলছে গভর্নিং কাউন্সিল। বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানান মিরাজ। আমরা বলেছিলাম যে এবার খেলা শুরু হওয়ার আগে পেমেন্টটা আমাদের নাম্বার 1 প্রায়োরিটি অ্যান্ড অ্যান্টি করাপশন ইজ নাম্বার 2। সিলেট অ্যান্ড নোয়াখালী ওরা বলছে যে আপনারা তো আমাদের এই টাকাটা হোল্ড করতেছেন, আমাদের বাকি প্লেয়ারদের এত। সো আমাদের সামনেই তারা সব প্লেয়ারদের পেমেন্ট ক্লিয়ার করেছে, আমরা তাদের থেকে সার্টিফিকেট নিয়ে নিয়েছি। বিপিএল এর সবাই পেমেন্ট পেয়েছে, অবশ্যই এটা ভালো লাগার বিষয়। আর অবশ্যই ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই যারা বিপিএলটাকে আয়োজন করেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলে যারা ছিল, মিঠু ভাই অনেক হার্ডওয়ার্ক করেছে দেখেছি। যদিও ঢাকা ক্যাপিটালস পুরোপুরি চিন্তামুক্ত থাকতে দিচ্ছে না বিসিবিকে। 5 দল পারিশ্রমিক পরিশোধ করলেও এসবে থোরাই কেয়ার ঢাকার মালিক পক্ষের। আবারও চিঠি পাঠানো হবে তাদের, জবাব না আসলে বিকল্প খুঁজবে গভর্নিং কাউন্সিল। শুধু বাকি হচ্ছে ঢাকা। এই ঢাকারটা আমাদের 5 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি ধরা আছে এবং 5 কোটি টাকার চেক আছে। এখন ঢাকার যে লিস্টটা দিয়েছে পাওনা, সেই লিস্টটা আজকে আমরা ঢাকার ক্যাপ্টেনকে ডেকেছিলাম, সব প্লেয়ারদের সাথে এটা রিকনসাইল করেছে। আমরা এখন ঢাকাকে চিঠি দিব, না হলে এই সপ্তাহ পর্যন্ত আমি ওয়েট করতে পারি। তবে ডিরেক্ট সাইনিং এর ক্রিকেটারদের চুক্তির পুরো অর্থের দায়িত্ব নেবে না গভর্নিং কাউন্সিল। ব্যাংক গ্যারান্টির অর্থ থেকে নিলামে যে বেস প্রাইস ধরা হয়েছে সে পরিমাণ অর্থ পাচ্ছেন সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটাররা। আমরা যখন প্রথমে বলেছি আমরা ডাইরেক্ট সাইনিং প্লেয়ারদের অকশনের প্রাইসটা দিচ্ছি, বেস প্রাইস। আজকে আপনি মিরাজ বলেন, বলেন, ওদের সাথে কি কন্ট্রাক্ট ছিল আমরা জানি না, বাট বিসিবি হ্যাড টেকেন গ্যারান্টি অফ দি বেস প্রাইস অফ দি ডাইরেক্ট সাইনিং প্লেয়ার। এছাড়া ঢাকা বাদে প্রতিটা দলের কোচ সহ বাকি সদস্যদেরও পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিঠু। রংপুরের থেকে আমরা কোনো তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিতর্কের পর অবশেষে সুর নরম করলেন আসিফ আকবর। আমিনুল হকের সঙ্গে সাক্ষাতের বিষয়ে খোলামেলা কথা বলেছেন বিসিবি পরিচালক। শুভকামনা জানাতেই নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। কথা হয়েছে ক্রিকেট বোর্ডের নানা বিষয় নিয়েও। হঠাৎ বদলে গেলেন আসিফ আকবর। ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার পর থেকে বিভিন্ন বক্তব্য দিয়ে থেকেছেন আলোচনায়। কারো পরোয়া করেন না এমন একটা ভঙ্গি ছিল সবসময়। এমনকি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আমিনুল হককে নিয়েও দু কথা বলতে ছাড়েননি। সেই ঝাঁঝালো কণ্ঠই এদিন নরম। আমিনুল হকের সঙ্গে তার সাক্ষাতের ছবি শোভা পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হঠাৎ ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে তার দেখা করা নিয়েও উঠছে কথা। আসিফ আকবরের দাবি এটা ছিল কেবলই সৌজন্য সাক্ষাৎ। আমরা বেসিক্যালি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উনি আমাকে ফিল করছিলেন, আমি আমাকে ফিল করছিলাম পুরনো সম্পর্কে রয়েছে। তো সেটা একটা অন কাইন্ড অফ টেলিপ্যাথি, দুজনকে মিস করা, ওটা ফিল আপ করার জন্য গেছিলাম। রাজনীতির যে সুফল কুফল, ও যে বেচারে ঘুমাইতে পারতেছে না এখন, বা এত নেতা কর্মী, এত দায়িত্ব, এটার সাথে কীরকম অভ্যস্ততা, একটু আলোচনা করলাম আর কি, এমনি অন্য কিছু না। ইশতিয়াক সাদেক দায়িত্ব ছাড়ার পর বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রধান হয়েছেন আসিফ আকবর। এইজ লেভেল ক্রিকেটের পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছেন, তাই ব্যস্ততা একটু বেশি। অনেকগুলো টুর্নামেন্ট আবার সামনে কিছু শেষ হয়েছে, কিছু চলছে, আবার আমরা কক্সবাজার 18 ফাইনাল শুরু হয়েছে, যাবেন। নতুন সরকারের অধীনে ক্রীড়াঙ্গনের অস্থিরতা দূর হবে, সেটাই প্রত্যাশা বিসিবি পরিচালকের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। লা লিগায় শীর্ষস্থান হারানোর ধাক্কা সামলে জয়ে ফিরতে মরিয়া রিয়াল মাদ্রিদ। তবে ঘরের মাঠে গেতাফের মুখোমুখি হওয়ার আগে লস ব্ল্যাঙ্কোস শিবিরে বড় দুশ্চিন্তার কারণ ইনজুরি, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতি এবং সামনেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। সব মিলিয়ে বেশ চাপে আছেন কোচ আলভারো আরবেলোয়া। সান্তিয়াগো বার্নাবুতে প্রস্তুতির আমেজ থাকলেও অনুপস্থিত একজন কিলিয়ান এমবাপ্পে। রোববারের অনুশীলনেও তাকে দেখা যায়নি। লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আগামী 11 মার্চ চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে এমবাপ্পের এই ইনজুরি কপালে ভাঁজ ফেলেছে আরবেলোয়ার।
তবে প্রতিপক্ষ গেতাফের বিপক্ষে পরিসংখ্যান এগিয়ে রাখছে মাদ্রিদকে। ঐতিহাসিকভাবেই এই লড়াইয়ে এগিয়ে মাদ্রিদিস্তা। এখন পর্যন্ত 43 বার মুখোমুখি হয়েছে লা লিগার দুই দল। রিয়ালের 34 জয়ের বিপরীতে গেতাফের জয় মাত্র 5টি, বাকি 4 ম্যাচ ড্র। রিয়াল যেখানে গোল করেছে 93টি, সেখানে গেতাফে গোল পোস্ট খুঁজে পেয়েছে মাত্র 31 বার। আসলে এমবাপের বিষয়টি আমরা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছি। সে কেমন অনুভব করছে এবং তার রিকভারি কেমন হচ্ছে সেটার উপরই সব নির্ভর করছে। এই মুহূর্তে আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে চাচ্ছি না। তার শারীরিক অস্বস্তি প্রতিদিন মনিটর করা হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। শুধু এমবাপ্পে নন, ইনজুরির মিছিলে আছেন জুড বেলিংহাম, এডার মিলিতাও, দানি সেবলস। এমন পরিস্থিতিতে রিয়ালের মূল ভরসা এখন ভিনিসিয়াস জুনিয়র। শেষ 4 ম্যাচে 5 গোল করে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্রাজিলিয়ানই সামলাবেন আক্রমণের নেতৃত্ব। যদিও মাঠের বাইরে বর্ণবাদ ইস্যুতেও লড়তে হচ্ছে তাকে। ভিনিসিয়াস আমার স্কোয়াডের একজন অপরিহার্য খেলোয়াড়। কোচ হিসেবে আমি চাই সে যেন মাঠে এমন জায়গায় বল পায় যেখান থেকে সে তার দক্ষতা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে কুপকাত করতে পারে। সে ভালো খেললে আমাদের দল অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে। প্রতিপক্ষ গেতাফে বরাবরই তাদের জমাট রক্ষণের জন্য পরিচিত। তাদের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না, তা ভালো করেই জানেন আরবেলোয়া। লিগ টেবিলে হারানো গৌরব উদ্ধার আর আসন্ন ম্যান সিটি ম্যাচের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে গেতাফের বিপক্ষে 3 পয়েন্ট অর্জনই এখন রিয়ালের একমাত্র টার্গেট। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ইপিএল এর খবর, চেলসিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করল আর্সেনাল। ডিফেন্ডারদের গোলে 2-1 ব্যবধানে জয় পেল গানাররা। স্কোর করেছেন উইলিয়াম সালাইভা এবং জুরিয়ান টিম্বার। ইপিএলের শিরোপার লড়াইটা জমে উঠেছে ভালোভাবেই। আজ আর্সেনাল জিতলে কাল আবার সিটি উঠে আসে শীর্ষে। এবার তাই বড় একটা লাফ দিল গানাররা। চেলসির বিপক্ষে দারুণ জয়ে 5 পয়েন্টে এগিয়ে গেল মিকেল আর্তেতার দল। ম্যাচের শুরু থেকে এগিয়ে যাওয়ার চেষ্টায় ছিল আর্সেনাল, কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতায় সুযোগ পেয়েও কাজে লাগানো যায়নি সেগুলো। শেষ পর্যন্ত 21 মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন উইলিয়াম সালিবা। ডিফেন্ডারের গোলে লিড নেয় গানাররা, তবে বিরতিতে যাওয়ার আগে হিনক্যাপির আত্মঘাতী গোলে সমতা আনে চেলসি। কিন্তু ফিরে এসে আর্সেনালের আক্রমণ সামাল দিতেই হিমশিম খেতে হয় ব্লুদের। আর্তেতা বাহিনীর সামনে দাঁড়াতে পারেনি তারা। 66 মিনিটে টিম্বারের গোলে আবারও লিড নেয় আর্সেনাল। শেষ পর্যন্ত আর গোল না হলে স্বস্তির জয় পায় স্বাগতিকরা। ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে গিয়েও জয় তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএলে ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসকে 2-1 গোলে হারিয়েছে রেড ডেভিলস। থিয়েটার অফ ড্রিমসে ম্যাচের শুরুতেই পিছিয়ে যায় স্বাগতিকরা। লাকোরিক্সের গোলে 4র্থ মিনিটে লিড নেয় প্যালেস। ম্যাচে ফিরতে মরিয়া ইউনাইটেড এরপর চালায় একের পর এক আক্রমণ, যদিও সেখান থেকে সফলতা পায়নি মাইকেল ক্যারিকের দল। ম্যাচে স্কুনিয়াকে ডি বক্সে ফাউল করলে 56 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লাকোরিক্স। পেনাল্টি থেকে গোল করে সমতা আনেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। এরপর 65 মিনিটে ব্রুনোর অ্যাসিস্টে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন বেঞ্জামিন সেস্কো। রেড ডেভিলসের হয়ে 100 গোলের পর 100 অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেন ফার্নান্দেস। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে 28 ম্যাচ শেষে 51 পয়েন্ট নিয়ে টেবিলের 3য় স্থানে উঠে যায় মাইকেল ক্যারিকের দল। তো খেলার সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন করেছেন আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদ সচিবকে নিয়ে স্টেডিয়ামের বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি। এ সময় স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আমিনুল হক। স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের জন্য এনএসসিকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এছাড়া নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামের চারপাশে উঁচু দেয়াল নির্মাণসহ কাঁটা তারের বেড়া দেওয়ারও নির্দেশনা দিয়েছেন। দ্রুতই কমলাপুর স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় ক্রীড়া বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ পর্যায়ে খেলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এশিয়ান কাপে চীনের বিপক্ষে ভালো করলেই মিলবে বোনাস। নারী দলকে উজ্জীবিত করতে সময় সংবাদে ঘোষণা তাবিথ আওয়ালের পরের রাউন্ডে যাওয়ার আশা। জিতুক বা জিতার মতো ভালো খেলুক, সবগুলোর পিছনে আমরা একটা গিফট বা বোনাস বা যাই আপনি বলতে চান, একটা না কিছু যার জন্য থাকবে। বিপিএলে বিসিবির মাথা ব্যথার কারণ ঢাকা ক্যাপিটালস। সব ফ্র্যাঞ্চাইজি টাকা দিলেও এখনও নির্বিকার দলটি। চিঠির জবাব না পেলে বিকল্প ভাববে বোর্ড, জানালেন ইফতেখার মিঠু। এবং চূড়ান্ত হলো টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল লাইন আপ। ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ওয়াংখেড়েতে স্বাগতিক ভারতের মুখোমুখি ইংল্যান্ড।
এই ছিল খেলার সময়। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন ইমদাদুল হক। মাকসুম আলম খান, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।